আসসালামু আলাইকুম। টস লাইটের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতোই আমরা দেশের সবচেয়ে আলোচিত ঘটনা নিয়ে আমরা একটু আলোচনা এবং সমালোচনা করি এবং আপনাদের মতামত গ্রহণ করি। তো আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা জানেন যে 19শে জুলাই সারা দেশব্যাপী জামাতের যেই একটা প্রচারণা ছিল এবং তাদের যে জাতীয় সমাবেশ বা মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে গেল। তো এটাকে কেন্দ্র করে তাদের বেশ একটা লম্বা প্রস্তুতি ছিল এবং ফলাফল আমরা দেখতে পেলাম যে প্রায় 5 লাখ থেকে 10 লাখ মানুষের একটা আয়োজন ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। সারা দেশ থেকে নেতাকর্মীরা এই অত্র সমাবেশে এসেছে এবং জামাতের জন্য এটা একটা বিশাল বড় বহিঃপ্রকাশ। এই কারণে কারণ তারা কোনোদিন বাংলার মাটিতে এত জনসম্মুখে এইভাবে নিজেদেরকে খুলে ধরতে পারেনি। তো আজ আপনারা দেখেন জামাতকে এই পর্যন্ত আসার জন্য তারা প্রায় 1000-এরও বেশি বাস ভাড়া করে এসেছে। দলের পক্ষ থেকে এটা করা হয়েছে। পাশাপাশি দলের পক্ষ থেকে যে একটা বিষয়টা অনন্য সেটা হচ্ছে 4টা ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ থেকে একটা ছেড়ে আসছে, তারপর চিটাগাং থেকে একটা, ময়মনসিংহ থেকে একটা, রাজশাহী থেকে একটা, এবং তারা প্রায় 32 লক্ষ টাকা বাংলাদেশ রেলওয়েকে তারা এর জন্য মূল্য পে করছে এবং পুরো ট্রেনটাই তাদের জন্য দেওয়া হয়েছিল। বাংলাদেশ রেলওয়ের এটা আমি জানি না কোনো আইনের মধ্যে পড়ছে কিনা, কারণ একটা দলের নেতাকর্মীদের আসার জন্য বিশেষ ট্রেন দেওয়া সেটা হতে পারে টাকার বিনিময়ে, তবে এটা মনে হয় অন্যান্য দল ভবিষ্যতে যদি পায় তাহলে বলবো ঠিক আছে, কিন্তু এখন অন্যান্যদের যদি না দেওয়া হয়, শুধু জামাতকে দেওয়া হয়, এটা কোনো গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়বে না। এরপর এই যে জামাতের স্বাধীনতা যুদ্ধে আমরা জানি জামাত বাংলাদেশের বিপক্ষে একটা অবস্থান নিয়েছে বলে একটা গুঞ্জন শোনা যায়। এটা আওয়ামী লীগ দীর্ঘদিন এই বিষয়টাকে তাদের রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করেছে। আবার এখন আচার আচরণে বিএনপিরও মুখ থেকে এই আওয়াজটা বের হয়ে আসে, যুদ্ধাপরাধী এবং জামাতের বিভিন্ন নেতাদের নাম চলে আসে। তো সেই জায়গা থেকে জামাতের যে উত্তরণ আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছিলাম যে এই যে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জামাত এবং বিএনপির দীর্ঘ 15-16 বছরের সংগ্রাম ছিল, কিন্তু এই জুলাই বিপ্লবের এই 1 বছরের মাথায় এসে সেই জায়গায় তাদের মধ্যে একটা বিভক্তি দেখা যাচ্ছে। জামাত নিজেদেরকে একটা স্বতন্ত্র দল হিসাবে বা একক বিরোধী শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। সেই জায়গা থেকে আজকের যে মহাসমাবেশে সকল দলের নেতাকর্মীরা দাওয়াত পেয়েছে এবং প্রতিনিধি সেখানে ছিল, কিন্তু শুধুমাত্র ছিল না বিএনপি এবং এবি পার্টি। তো এবি পার্টির ক্ষেত্রে তারা কজ দিয়েছে যে এবি পার্টির বর্তমান যেই প্রধান বা নেতৃত্ব আছেন তিনি সাবেক শিবির নেতা ছিলেন, তাকে দেখলে হয়তো বর্তমান নেতাকর্মীদের মধ্যে খুব সঞ্চার হতে পারে, তাই তাকে দেয়নি। আর বিএনপির ক্ষেত্রে এটা তাদের একটা রাজনৈতিক কৌশলও বলা যেতে পারে, বা তারা যে বক্তব্য দিয়েছে যে তাদের যে বর্তমান কিছু দাবি আছে, 7 দফা তারা দিয়েছে, তার মধ্যে মূল কয়েকটার সাথে যেমন প্রপোর্শনালি যেই আমাদের পিআর পদ্ধতি, রিপ্রেজেন্টেটিভ দেওয়ার যে পদ্ধতি, সেটার সম্পর্কের সাথে এবং আরও কয়েকটা বিষয়ের সাথে বিএনপি একাত্মতা করে নাই বলে তাদেরকে দাওয়াত দেয় নাই। বিএনপি থেকেও তারা সরাসরি বলেছে আমরা দাওয়াত না দিলে কিভাবে যাব, আর দাওয়াত দিলেও কি যাওয়া হতো কিনা সেটাও ভাবার। যাই হোক, এই সব কিছু বিষয় মিলে এই যে রাজনৈতিক একটা মেরুকরণ তৈরি হয়েছে, যে বা সেই দিকেই কিন্তু আগাচ্ছে জামাত। আজকে প্রায় জামাত, এনসিপি এবং ইসলামী যেই দলগুলো আছে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাশাপাশি আরেকটি দল আছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, তিনটে ইসলামিক দল হিসাবে হলেও তাদের কিন্তু নিজেদের মাঝখানে যে খুব একীভূত হওয়া, সেই জায়গাটা আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। স্বাধীনতার সময় দেশে 10টা ইসলামিক দল ছিল, আজও 10টা বা তার অধিক দল থাকতে পারে, তবে এই প্রথম মনে হচ্ছে যে বিএনপির বিপরীত শক্তি হিসেবে এই সবগুলা দল একসাথে একই মঞ্চে দাঁড়িয়েছে। তাদের মধ্যে যত প্রকার বিবাদ ছিল তারা কোনো না কোনোভাবে সেটাকে মিটিগেশন করতে পেরেছে। তো যাই হোক, আমার মনে হয় আগামী নির্বাচনে আমাদের যেই ঐক্যমত্য কমিশন আছে, সকল দল তাদের মতামত দিবে, মতামত দিয়ে একটা নির্বাচনী পরিবেশ তৈরি হবে এবং আমাদের যেই জুলাইয়ের যেই মূল চেতনা, সেই চেতনাকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা দল কাজ করবে। এতেই আমাদের মঙ্গল, দেশের মঙ্গল। আর জামাতের সারাদিন আয়োজন শেষে এই গরমের মধ্যে সারাদিন নেতাকর্মীরা ছিল। বর্তমান যে আমিরে জামাত ডক্টর শফিকুল ইসলাম সাহেব, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি অসুস্থ অবস্থায় তিনি প্রথমে দাঁড়িয়ে কথা বলছিলেন, সেখান থেকে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে সবাই
স্থির করলে আবার তিনি দাঁড়িয়ে কথা বলতে চেষ্টা করার সত্ত্বেও তিনি আবারও পড়ে যান। পরবর্তীতে ডাক্তাররা তাকে নিষেধ করে কোনো বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু তার মনের জোরে সে বসে থাকা অবস্থায় একটা ঐতিহাসিক সিন আমার কাছে, আমি লাইভ দেখেছি। মনের শক্তি থাকলে কি না পারে। তো জামাতের প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে এই মনোবলটা আছে এবং তাদের মধ্যে থেকে বিশেষ কিছু ঘোষণা এসেছে, বিশেষ করে যেই দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন। কারণ আমরা একটা জুলাই বিপ্লবের মাধ্যমে ফেসিবাদ দূর করেছি, বা আগামীতে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আরও একটা যুদ্ধ তারা ঘোষণা করেছে। সেই যুদ্ধে জামাত কেন, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দায়িত্ব বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা। দেশ এগিয়ে যাক, বাংলাদেশ সুন্দর একটি দেশে পরিণত হোক। কোনো নতুন যেন রাজনীতি না, আমরা একটা বাংলাদেশ সবার আগে, এই পররাষ্ট্রনীতিতে আমরা এগিয়ে যাব। সবাইকে টসলাইটের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।